আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা গল্প কেন ভাইরাল হয়? মানে এমন কি থাকে তাতে যা মানুষকে একেবারে চুম্বকের মতো টেনে ধরে? আজকে আমরা ঠিক এই রকমই একটা অনলাইন ফিকশনের ব্যবচ্ছেদ করব। দেখব এর জনপ্রিয়তার পেছনে আসল রহস্যটা কি। গল্পের শিরোনামটা খেয়াল করুন। পরকীয়া ভদ্র গৃহবধূ কি স্থানীয় গুন্ডার রক্ষিতা হয়ে গেল? মানে একেবারে নিখুঁত ক্লিকবেট, তাই না? দেখেই বোঝা যাচ্ছে ভেতরে স্ক্যান্ডাল আছে, নিষিদ্ধ কিছুর গন্ধ আছে। শুরুতেই কিন্তু একটা থিম পরিষ্কার করে দেওয়া হচ্ছে, একজন ভদ্র চরিত্রের পতন, আর ঠিক এখান থেকেই এক বিশেষ ধরনের ইরোটিক ফিকশনের গভীরে ঢোকার মঞ্চটা তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে এগোব? এই বিশ্লেষণে আমরা বলতে পারেন গল্পটাকে একেবারে ব্যবচ্ছেদ করব। দেখব কিভাবে লেখক খুব ঠান্ডা মাথায় ধাপে ধাপে গল্পের প্রধান চরিত্রের চারপাশে একটা অদৃশ্য ফাঁদ তৈরি করেন, এমন একটা ফাঁদ যেখান থেকে তার বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, এক গৃহবধূর চরম সংকট। এখানে আমরা দেখব কিভাবে একটা ভয়ঙ্কর পতনের জন্য মঞ্চটা সাজানো হলো, যেখানে প্রত্যেকটা জিনিস যেন গল্পের মূল চরিত্রকে খাদের কিনারায় ঠেলে দেওয়ার জন্যই রাখা হয়েছে। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হচ্ছে স্বাতীর সাথে। এখন স্বাতী শুধু একটা চরিত্র না, সে আসলে একটা আর্কিটাইপ। আর্কিটাইপ মানে কি? মানে হলো এমন একটা পরিচিত ছাঁচের চরিত্র যা আমরা গল্প সিনেমায় হামেশাই দেখি। এক্ষেত্রে স্বাতী হলো সেই গুণবতী আত্মত্যাগী গৃহবধূ। আর লেখক কিন্তু ইচ্ছে করেই তাকে এভাবেই তৈরি করেছেন, যাতে সে সামনে আসা সংকট আর শোষণের জন্য একটা সহজ শিকার হয়ে ওঠে। আর ঠিক এই কারণেই তার পতনটা আরও বেশি মর্মান্তিক মনে হয়। ব্যাপারটাকে শুধু দুর্ভাগ্য বলা চলে না, এটা যেন হতাশার এক পারফেক্ট স্টর্ম। মানে দেখুন কিভাবে একের পর এক সংকট চাপিয়ে দেওয়া হচ্ছে, যা ওর অসহায়ত্বকে আরও বাড়িয়ে দিচ্ছে। লেখক এখানে কি করছেন? তিনি খুব সচেতনভাবে স্বাতীর বাঁচার সমস্ত উপায়, মানে ওর সেফটি নেটগুলো একটা একটা করে কেড়ে নিচ্ছেন। ওকে একেবারে একা আর দুর্বল করে ফেলছেন। বলা যায় একটা চরিত্রকে কোণঠাসা করার এটা একটা দারুণ উদাহরণ। আর যেখানে একজন ভুক্তভোগী থাকে সেখানে একজন শিকারীরও তো দরকার, তাই না? লেখক ঠিক এই জায়গাতেই গল্পের প্রতিপক্ষকে নিয়ে আসেন। আর এই প্রতিপক্ষ শুধু একজন সাধারণ ভিলেন নন, তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন সে স্বাতীর প্রত্যেকটা দুর্বলতার সুযোগ নেওয়ার জন্যেই জন্মেছে। এই দুজনের মধ্যে পার্থক্যটা দেখুন, একেবারে আকাশ আর পাতাল। একদিকে স্বাতী আর একদিকে জয়রাজ। এই যে বিরাট ক্ষমতার ফারাক, এটা কিন্তু শুধু চরিত্র বর্ণনা করার জন্য নয়, এটা একটা গল্পের কৌশল, যা শুরুতেই আমাদের মনে একটা ভয় ঢুকিয়ে দেয়। আমরা বুঝে যাই যে স্বাতী একটা খুব অসম লড়াইয়ের মধ্যে পড়তে চলেছে। আর দেখুন, গল্পটা কিন্তু কোনো রকম রাগঢাক করছে না। খলনায়কের শিকারী মানসিকতাটা শুরু থেকেই একেবারে স্পষ্ট। লেখক ইচ্ছে করেই এটা করেছেন। এখানে ভিলেনের উদ্দেশ্য নিয়ে কোনো সাসপেন্স নেই, বরং সে তার উদ্দেশ্যগুলো কিভাবে পূরণ করবে সেই ভয়ঙ্কর প্রক্রিয়াটা দেখানোই যেন গল্পের আসল লক্ষ্য। এরপর যা শুরু হয় তা হলো একটা পরিকল্পিত হয়রানি, যা ধীরে ধীরে বাড়তে থাকে। দেখুন, প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু একটা সীমা লঙ্ঘন করছে, আর এগুলোর একটাই উদ্দেশ্য, স্বাতীর মনোবল ভেঙে দেওয়া, ওকে আরও একা করে দেওয়া। এটা অনেকটা একটা শ্বাসরোধী প্রক্রিয়ার মতো, আর গল্পটা আমাদের সেই দমবন্ধ করা অনুভূতিটাই দিতে চায়। তো এই যে হয়রানি, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, এর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। আর তা হল স্বাতীকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া, এমন এক মোড়ে দাঁড় করানো যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব, যেখানে তাকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতেই হবে। আর ঠিক এই মোড়েই লেখক তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ব্যবহার করেন, স্বাতীর সন্তান। যখন মেয়ের ভবিষ্যৎ বিপদের মুখে পড়ে, তখন পুরো খেলার ধরনটাই বদলে যায়। লড়াইটা আর শুধু স্বাতীর একার থাকে না, এটা তার গোটা পরিবারের টিকে থাকার লড়াই হয়ে দাঁড়ায়। ওর হতাশার পরিমাণটা কত, গল্পটা সেটাকে একটা নির্দিষ্ট সংখ্যায় বেঁধে দিচ্ছে, মাত্র ২,০০০ টাকা। ভাবুন একবার, এই সামান্য টাকার জন্য যে ত্যাগ করতে বলা হচ্ছে তা কতটা ভয়ঙ্কর। এই বৈপরীত্যটাই যেন দেখাচ্ছে যে সেই মুহূর্তে তার আত্মসম্মানের দাম কতটা কমে গেছে। জয়রাজের শর্তটা শুনুন, এটা কোনো প্রস্তাব নয়, এটা একটা হুমকি, একটা চরম পত্র। এই নির্লজ্জ দাবিটা দেখিয়ে দিচ্ছে যে এখানে দর কষাকষির কোনো জায়গাই নেই। ঠিক এই মুহূর্ত থেকেই ক্ষমতার খেলাটা পুরোপুরি জয়রাজের নিয়ন্ত্রণে চলে আসে। এই দাবিটা করা হয়েছেই ওকে অপমান করতে, ওর ভেতরের জোরটা ভেঙে দিতে। আর এখানেই গল্পটা আমাদের একটা নৈতিক দ্বিধার মধ্যে ফেলে দেয়। এটা কি একটা লেনদেন, নাকি এটা শোষণ?
এই যে দুটো জিনিসের মধ্যেকার সীমারেখাটা ঝাপসা করে দেওয়া হচ্ছে, এটাই আসলে এই ধরনের গল্পের মূল আকর্ষণ। এই অস্পষ্টতাটাই পাঠকদের ক্ষমতা আর অধীনতার মতো জটিল বিষয়গুলো নিয়ে একটা নিরাপদ দূরত্ব থেকে ভাবতে বাধ্য করে। তো এই ঘটনার পর থেকে খেলার নিয়মটা পুরোপুরি বদলে যায়। যা একটা জবরদস্তিমূলক লেনদেন দিয়ে শুরু হয়েছিল, সেটা এখন একটা পুরোদস্তুর ফাঁদে পরিণত হতে চলেছে। এখানে আর দরকষাকষির কোনো ব্যাপার নেই, এখন পুরোটাই নিয়ন্ত্রণ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই ফাঁদটা কত দ্রুত পাতা হয়েছে। এই টাইমলাইনটা একবার দেখুন। 1 মাসের একটু বেশি সময়ে জয়রাজ একজন অচেনা লোক থেকে স্বাতীর জীবনের নিয়ন্ত্রক হয়ে ওঠে। এটা ভাবলেই শিউরে উঠতে হয় যে একজন মানুষের স্বাধীনতা কত সহজে, কত তাড়াতাড়ি কেড়ে নেওয়া যায়। আর গল্পের সবচেয়ে নিষ্ঠুর চালটা কিন্তু আসে একেবারে ভেতর থেকে। স্বাতীর স্বামী, মানে যে মানুষটা ওকে রক্ষা করার কথা, সেই অজান্তেই ওকে শিকারীর হাতে তুলে দেওয়ার একটা ঘুঁটি হয়ে ওঠে। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? অনিচ্ছুকৃত হলেও এটা তো একরকম চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। লেখক এখানে ড্রামাটিক আইরনির একটা অসাধারণ ব্যবহার করেছেন। মানে আমরা পাঠকরা যা জানি, গল্পের চরিত্র সেটা জানে না। আমরা শুনছি স্বামীর কৃতজ্ঞতা ভরা গলা, আর আমরা জানি যে সে আসলে একটা দুঃস্বপ্নের মধ্যে বসে আছে। ওর প্রত্যেকটা কথা যেন ছুরির পলার মতো লাগে, কারণ বাস্তবতা আর ওর ধারণার মধ্যে আকাশ-পাতাল তফাত। আর ঠিক আগের রাতে কি হয়েছে সেটাও আমরা জানি। স্বামীর এই সরল বিশ্বাস আর আগের রাতের সেই পাশবিক বাস্তবতা, এই দুইয়ের বৈপরীত্যই হল গল্পের মনস্তাত্ত্বিক ভয়াবহতার আসল জায়গা। এটা শুধু শারীরিক নির্যাতনের গল্প নয়, এটা মানসিক কারসাজি আর প্রতারণার গল্প। আর সেটাই একে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। এত কিছু দেখার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, কেন এই ধরনের একটা গল্প মানুষকে এত টানে? তো চলুন এবার আমরা গল্পের কিভাবে অংশটা থেকে বেরিয়ে এসে এর আকর্ষণের কেন সেই দিকটাতে একটু নজর দিই। আসলে এই গল্পটা বেশ কয়েকটা শক্তিশালী ফর্মুলা বা ট্রোপকে একসাথে মিশিয়েছে। যেমন ধরুন, আল্টিমেট পাওয়ার ফ্যান্টাসি, মানে অন্য একজনের জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের যে ধারণা সেটা। তারপর আছে নষ্ট গৃহবধূর ট্রোপ, যা একটা নিষিদ্ধ সীমানা ভাঙার উত্তেজনা তৈরি করে। আর অসহায় স্বামীর চরিত্রটা তো উদ্ধারের শেষ সম্ভাবনাটুকুও নষ্ট করে দেয়। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া তৈরি করার জন্য খুব ভেবেচিন্তে ডিজাইন করা। তাহলে এইসব জেনে লাভ কি? এটা গুরুত্বপূর্ণ, কারণ এই গল্পগুলো, এগুলো শুনতে বা পড়তে যতই অস্বস্তিকর লাগুক, এগুলো আসলে একটা আয়নার মতো। অনলাইন সংস্কৃতির গভীরে লুকিয়ে থাকা নানা রকম উদ্বেগ, ইচ্ছা আর ফ্যান্টাসির একটা ঝলক আমরা এর মধ্যে দেখতে পাই। আর এগুলো বিশ্লেষণ করলে আমরা আসলে আধুনিক দর্শকদের মনস্তাত্ত্বিক জগৎটাকেই আরেকটু ভালোভাবে বুঝতে পারি। শেষ পর্যন্ত এই গল্পের কাঠামোটা আসলে ক্ষমতা, হতাশা আর নিষিদ্ধ আকাঙ্ক্ষার মতো জটিল বিষয়গুলো তুলে ধরার একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়। আর এটা আমাদের সবার সামনে একটা বেশ অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়। এই ধরনের গল্পের জনপ্রিয়তা শুধু এর পাঠকদের নিয়ে কি বলে তা নয়, বরং আরও বড় প্রশ্ন হল, এটা মানব মনস্তত্ত্বের অন্ধকার দিকগুলো সম্পর্কে আমাদের কি জানায়।